অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এখানে এমন কিছু নন স্পেসিফিক সিমটমস অ্যান্ড সাইন দেওয়া আছে। ব্রাইটনেস, ম্যারিও ডায়াগনোসিস করতে হবে। তো এর মধ্যে কোনো নন স্পেসিফিক সিমটম থাকতে পারে টায়ার্ডনেস, লাইটনেস, ফিয়ার, অর্থাৎ কোনো পেশেন্টের যদি আগে থেকে এমটিএনএস থাকে তাহলে এমটিএনএস বিষয়গুলো দেখে রেখে দিতে পারে। আর নন স্পেসিফিক সাইনের মধ্যে পেশেন্টের আমরা ট্যালোনেস পাবো, টাইফয়েড নিয়ে থাকতে পারে। একটা ইম্পর্টেন্ট হচ্ছে লো মারমার করতে পারে। আর যদি পেশেন্টের অ্যানিমিক হার্ট ডেভেলপ করে সেটা হচ্ছে রেস্টিভিটি পাইতে পারে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লিডিং প্যাটার্নটা। তাহলে আমরা যখন কোনো পেশেন্টের ব্লিডিং পাই, ব্লিডিংটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সুপারফিশিয়াল বা মিউকাসাল ব্লিডিং, আর একটা হচ্ছে ডিপ ব্লিডিং। সুপারফিশিয়াল ব্লিডিং গুলোর মধ্যে এক্সাম্পল আছে, একটা হচ্ছে স্কিনের পেডিস বা ব্রুইজ হয়ে থাকতে পারে, পেশেন্টের গাম ব্লিডিং বা মিউকাসাল ব্লিডিং থাকতে পারে। একটা ইম্পর্টেন্ট হচ্ছে ফান্ডাল হেমোরাইজ, এটা মিউকাসাল ইনক্লুডেড। তাহলে মিউকাসাল ব্লিডিংটা হবে মেইনলি প্লেটলেটের সমস্যার কারণে অথবা অনউইলি ইনফেক্টের সমস্যার কারণে। প্লেটলেটের সমস্যাটা দুইভাবে হতে পারে, একটা প্লেটলেটের নাম্বার কমে যেতে পারে অথবা প্লেটলেটের ফাংশনের প্রভাব থাকতে পারে। এটা হতে পারে বডির নিজস্ব সমস্যার কারণে, সেটা বন্য রক্তের কারণে হতে পারে, অথবা যদি অ্যান্টিপ্লেটেড ডায়াগনোসিস হতে হতে পারে। তাহলে যদি কোনো কিন্তু মিউকোসাল ব্লিডিং পেয়ে থাকে তাহলে মোস্ট লাইকলি প্রবলেম হচ্ছে হয় প্লেটলেটে, আর তা না হলে অনউইলি ইনফেক্টর। অন্যদিকে কোনো কিন্তু ডিপ ব্লিডিং এ পেয়ে পারে, তা হতে পারে জয়েন্ট ব্লিডিং অথবা মাসেলে অথবা সফট টিস্যুতে, অথবা পেশেন্ট যদি কোনো রেট্রোপেরিটোনিয়াল হেমোরেজ বা ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ থাকে তাহলে সে ইন্ডিকেট করে সমস্যাটা মোস্ট লাইকলি কোয়াগুলেশন ফ্যাক্টরে। এখন হতে পারে বডির নিজস্ব কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি থাকতে পারে, অথবা হতে পারে কোনো একটা অ্যান্টিবডি সমস্যা হয়েছে, অথবা হতে পারে কোনো অ্যান্টিবডি ড্রাগ সমভাবে ইনফেক্টেড লো স্ট্যাটাসে। তাহলে সুপারফিশিয়াল ব্লিডিং হলে আমরা চিন্তা করবো প্লেটেড অথবা ইলিভেন্ট রিলেটেড সমস্যা। আর যদি পেশেন্টের ডিপ ব্লিডিং থাকে তাহলে আমরা কনসিডার করবো কোয়াগুলেশন ফ্যাক্টরের সমস্যা। এটা হচ্ছে ফিজিক্যালি বলেছে হেমাটোপয়েসিস। তাহলে এখান থেকে পরীক্ষা একটা এমসিকিউ আছে যে ডিউরিং ডেভেলপমেন্ট হেমাটোপয়েসাইট তিনটে জায়গায়, লিভার, স্প্লিন, আর একটা হচ্ছে ইয়ক স্যাক। আর অ্যাডাল্ট পার্সন হেমাটোপয়েসাইট কোথায়? আমাদের যে মেইন যে পোস্ট প্লাস আমি দুপুর থেকে চিন্তা করি তাহলে স্কাল, ভেনাস স্টার্নাম, স্টার্নাম থেকে হচ্ছে রিবস এন্ড ক্লাভিকল, দেন পিছন দিকে থাকে ভার্টিব্রা এন্ড পেলভিস। অপরদিকে আমাদের দুটো লাস্ট বোন আছে, একটা হিউমেরাস, একটা হচ্ছে ফিমোরা। হিউমেরাস এবং ফিমোরাল প্রক্সিমাল পার্ট। তাহলে ডিউরিং ডেভেলপমেন্ট তিনটা জায়গা থেকে আসতেছে, আর এর রিলেটেড কোথা থেকে আসছে বা পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। এরপর হচ্ছে প্লাজমা সেল। এই প্লাজমা সেল আছে এক ধরনের মেসুর বি সেল। এই বি সেলের কাজ কি? এটা হচ্ছে অ্যান্টিবডি সিক্রেট করে। নর্মালি আমাদের বডিতে যে প্লাজমা সেল থাকে এটা হচ্ছে লেস দেন 5%। যদি কোনো পেশেন্টের মোর দেন 10% প্লাজমা সেল থাকে তাহলে প্লাজমা সেল বিক্রিয়াটা আমাদের যে ডিজিজ হয় সেটা হচ্ছে মাল্টিপল মাইলোমা। তাহলে নর্মালি বডিতে প্লাজমা সেল থাকতে পারে লেস দেন 5%। যদি মোর দেন 10% হয় তাহলে এটা সিগনিফিক্যান্ট। এরপর আছে স্টেম সেল। তাহলে আমাদের বডির যে সেলগুলো আছে এগুলো আমাদের পরীক্ষা করে থেকে খুবই ইম্পর্টেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে। সবগুলো ব্লাড সেল এইখান থেকে আসে। এই যে প্রোটিন হেমাটোপয়েটিক স্টেম সেল, এটা দুইটা ক্যারেক্টারিস্টিক আছে। একটা হচ্ছে সেলফ রিনিউ, এটা নিজেরাই সেলগুলো তৈরি করতে পারে। আর সেকেন্ড হচ্ছে এটা অন্য যে কোনো লাইনে যে সেল তৈরি করতে পারে। তাহলে আমাদের যে ব্লাড সেলগুলোর মধ্যে তিন ধরনের সেল আছে, একটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, একটা হচ্ছে প্লেটলেট। এর মধ্যে আরবিসি রিলেটেড কিছু ইনফরমেশন আমাদের জানা লাগবে। তাহলে আরবিসি এর ম্যাচিউর আরবিসি যেটা সেটা আমরা ব্লাডে পাই, আর যেগুলো ইমেচিউর আরবিসি এগুলো সাধারণত থাকে বোন ম্যারোতে। এর মধ্যে ইমেচিউর আরবিসির মধ্যে লাস্ট যেটা সেটা হচ্ছে রেটিকুলোসাইট। তাই ইমেচিউর আরবিসিতে ইউজুয়ালি নিউক্লিয়াস থাকে এবং ম্যাচিউর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। এই যে ম্যাচিউর আরবিসি যে নন নিউক্লিয়েটেড আরবিসি, এটা ফার্স্ট স্টেপ হচ্ছে রেটিকুলোসাইট। তাহলে রেটিকুলোসাইটটা হচ্ছে ফার্স্ট আরবিসি যেটাতে নিউক্লিয়াস থাকে না। এর পাশে এরাইথ্রোপয়েটিন। এরাইথ্রোপয়েটিন কি একটা হরমোন, এটা কোথা থেকে তৈরি?
রেনাল ইন্টারস্টিশিয়াল পেরিটিউবুলার সেলস। এটা ফ্যাসিলিটির সাথে সোর্স অফ রাইবোপ্রোটিন। তাহলে কি সোর্স এটা ইন্টারস্টিশিয়াল পেরিটিউবুলার সেলস অফ কিডনি ইন রেসপন্স টু হাইপোক্সিয়া এটা প্রডিউস হয়। এই এক্সপ্লয়েটিং কাজটা কি proliferation and differentiation of red cell precursor। তাহলে কোনো পেশেন্টের যদি রেড প্রোটিন বেশি হয় তাহলে আরবিসি বেশি বেশি তৈরি হবে, যদি রেড প্রোটিন কমে যায় তাহলে আরবিসি পরিমাণ বা হিমোগ্লোবিন পরিমাণ কমে যাবে। আর কোনো পেশেন্ট যদি সিকেডি থাকে এবং এই পেরিটিউবুলার সেলস গুলো জ্যামেজ হয় তাহলে সেই পেশেন্টে কি হবে ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি হবে। এখানে সিকেডি এর পেশেন্টের যে অ্যানিমিয়া হয় এটা অন্যতম একটা মেইন কজ হচ্ছে ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি। এই কারণে সিকেডি পেশেন্টের অ্যানিমিয়া ট্রিটমেন্টের সময় ম্যাক্সিমাম ইরাইথ্রোপয়েটিন ইউজ করে থাকে। এবার সেই নর্মাল মেসিও আরবিসি কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা কি? সেটা হচ্ছে লাইফ স্প্যান আছে 120 days। আমি একটু ডিসকাস করলাম যে আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না, এর বাইরে আরবিসিতে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তাহলে আরবিসি গুলা এনার্জি দরকার, এনার্জিটা কোথা থেকে পায়? এটা হচ্ছে দুইটা পাথের মাধ্যমে। একটা হচ্ছে এনারোবিক গ্লাইকোলাইসিস, আর একটা হচ্ছে পেন্টোজ ফসফেট পাথে বা এইচএনপি পাথের মাধ্যমে। আরবিসিতে একটা স্পেসিফিক হচ্ছে এটাতে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের কাজটা কি? অক্সিজেন ডেলিভারি করা। এবার আসি হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনটা মেইনলি পাওয়া যায় হিম এবং গ্লোবিনের মাধ্যমে। হিম হচ্ছে কি একটা আয়রন কন্টেনিং পরফাইরিন পিগমেন্ট, এটাকে বলা হয় হিম। আর হিমের সাথে থাকে চারটা গ্লোবিন চেইন। এই গ্লোবিন চেইনটা, চারটা গ্লোবিন চেইন থাকে, এটা থাকে দুই টাইপের। দুইটা থাকে আলফা চেইন আর দুইটা থাকে নন আলফা চেইন। এর উপর ডিপেন্ড করে হিমোগ্লোবিনের যে নামগুলো এটা ডিটারমিন করা হয়। যেমন হিমোগ্লোবিন এতে থাকে দুইটা আলফা আর দুইটা বিটা চেইন। হিমোগ্লোবিন এতে থাকে দুইটা আলফা আর দুইটা গামা চেইন। নর্মালি আমাদের যে অ্যাডাল্ট হিমোগ্লোবিনের মোর দেন 90% হচ্ছে হিমোগ্লোবিন এ। তাহলে আমাদের নর্মাল হিমোগ্লোবিন কোনটা থাকে? হিমোগ্লোবিন এ, যেটা স্ট্রাকচার হচ্ছে দুইটা আলফা আর দুইটা বিটা চেইন। অপরদিকে ফিটাসে থাকে মেইনলি হিমোগ্লোবিন এফ। এফ ফর ফিটাস, এ ফর অ্যাডাল্ট, এখানে মনে রাখতে পারেন। তাহলে হিমোগ্লোবিন এফ স্ট্রাকচার থাকে দুইটা আলফা চেইন থাকবে আর দুইটা গামা চেইন থাকবে। আলফা গ্লোবিন চেইন গুলো প্রডিউস হয় ক্রোমোসোম 16 দ্বারা আর বিটা গ্লোবিন চেইন ক্রোমোসোম 11। তাহলে এই দুইটা ইনফরমেশন আমাদের লাগবে যখন আমরা থ্যালাসেমিয়া পড়বো, আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া, তখন এই ক্রোমোসোম গুলো আমাদের দরকার হবে। তাহলে আমরা বলছিলাম হিম এবং গ্লোবিন এই দুইটা নিয়ে কনসেপ্ট হিমোগ্লোবিন। তাহলে হিম পার্টের মধ্যে থাকতেছে আয়রন কন্টেনিং পরফাইরিন পিগমেন্ট। এই যে আয়রনটা থাকে এটা থেকে ফেরাস ফর্মে। মেইনলি এই আয়রনটা কি করে? অক্সিজেন এর সাথে বাইন্ড করে। এরপর আসে আরবিসি ডিসট্রাকশন। তাহলে আরবিসি আমরা নর্মাল লাইফ স্টাইল বলছিলাম 120 days। এই 120 days পরে আরবিসি গুলো ডিসট্রাকশন হতে থাকে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম। রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম বলতে বোঝাচ্ছে লিভার, স্প্লিন এবং লিম্ফ নোড। তাহলে আরবিসি লাইফ সাইকেল পেলে লিভার, স্প্লিন, এই রেটিকুলার এন্ডোথেলিয়াল আরবিসি গুলো ডিসট্রাকশন হয়। আরবিসি গুলো ডিসট্রাকশন হলে এখান থেকে কি কি রিলিজ হবে? হিম এবং গ্লোবিন রিলিজ হবে। গ্লোবিন গুলো দেন আবার রিসাইকেলের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড হিসেবে ইউজ হয়। অপরদিকে হিম থেকে কি কি প্রোডাকশন? একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে বিলিরুবিন। আরবিসি এক্সপ্রেশনের ফলে যে বিলিরুবিন গুলো প্রডিউস হয় এটা থাকে কি আনকনজুগেটেড বিলিরুবিন। এই আনকনজুগেটেড বিলিরুবিনটা দেন লিভারে যায় এবং এটা বাইন্ড হয় গ্লুকোনিক অ্যাসিডের সাথে। এই যে আনকনজুগেটেড বিলিরুবিনটা কনজুগেটেড উইথ গ্লুকোনিক অ্যাসিডের সাথে হলো, এটাকে বলে কনজুগেটেড বিলিরুবিন। কনজুগেটেড বিলিরুবিনটা দেন বাইলে এক্সপ্রেশন হয়। আমি এবার লিখতে লিখে পড়ছি। এই কনজুগেটেড বিলিরুবিনটা যখন হচ্ছে বাওয়েলে আসে এটা দেন ফর্মেশন হয় স্টার্কোগ্লিন। স্টার্কোগ্লিনটা দেন সিস্টের সাথে পাস করে সিস্টে একটা ব্রাউন কালার দেয়। তাহলে অবশ্যই একটি জন্ডিসে কি হয়? এই স্টার্কোগ্লিনটা ফাংশন হতে পারে না, ফলে পেল স্কুল ফাংশন হয়। অপর দেখতে স্টার্কোগ্লিনের কিছুটা আবার ব্লাড রিঅ্যাকশন হয় এবং কিডনিতে ইউরোবিলিন হিসেবে এক্সক্রিশন হয়। এগুলো আমরা সবই ডিসকাস করছি হেপাটোলজিতে। তাহলে এই যে ডিস্ট্রাকশনটা হচ্ছে এটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে বা এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস হইতেছে। যদি কোনো পেশেন্টের ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয় তাহলে সেক্ষেত্রে কি হয়?
সেক্ষেত্রে হিমোগ্লোবিনটা থাকে ইনট্যাক্ট। এই হিমোগ্লোবিনটা দেন বাইন্ড করে হচ্ছে হ্যাপ্টোগ্লোবিনের সাথে। হ্যাপ্টোগ্লোবিনটা একটা এক ধরনের প্রোটিন যেটা তৈরি হয় লিভারের মাধ্যমে। তাহলে এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিসের ক্ষেত্রে কি হইতেছিল, বিলিরুবিন ফাংশন হইতেছিল, দেন হচ্ছে আয়রন ফাংশন হইতেছিল, বিলিরুবিন দেন কনজুগেট বিলিরুবিন হইতেছিল। আর কোনো ক্ষেত্রে যদি ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়, তাহলে সেক্ষেত্রে হিমোগ্লোবিনটা ডিস্ট্রাকশন হয় না, হিমোগ্লোবিনটা ইনট্যাক্ট থাকে। এই হিমোগ্লোবিনটা দেন বাইন্ড করে হ্যাপ্টোগ্লোবিনের সাথে। আমরা যখন ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস করবো, তখন আবার এটা ডিটেলস ডিসকাস করবো। এরপর আসবে অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভ। তাহলে অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভের দুইটা ইম্পর্টেন্ট টার্ম রয়েছে, একটা হচ্ছে রাইট শিফট আর একটা হচ্ছে লেফট শিফট। তাহলে অক্সিজেনটা আমরা বলছিলাম কিসের সাথে বাইন্ড করে থাকে, হিমোগ্লোবিনের আয়রনের সাথে। যখন এই অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভটা রাইটে শিফট হয়, তখন সে অক্সিজেন এবং হিমোগ্লোবিনের মধ্যে যে অ্যাফিনিটি এটা কমে যায় এবং অক্সিজেনটা হিমোগ্লোবিন থেকে আলাদা হয়ে যায়, ফলে টিস্যুটা ডেলিভারি হতে পারে। আর লেফট শিফট মানে হচ্ছে অক্সিজেন এবং হিমোগ্লোবিনের অ্যাফিনিটিটা বেড়ে যাওয়া। এর ফলে কি হয়, অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে টাইটলি বাইন্ড করে এবং অক্সিজেন ডেলিভারিটা কমে যায়। তাহলে রাইট শিফট এবং লেফট শিফট কখন হয়, এটা অনেকটা পরীক্ষা আসে। তাহলে এটা আমরা নিম্নলিখিত মনে রাখতে, সেটা হচ্ছে ক্যাডেট। ক্যাডেট যদি বাড়ে তাহলে রাইট শিফট হবে, অর্থাৎ অক্সিজেন ডেলিভারি বাড়বে, অক্সিজেন অ্যাফিনিটিটা কম হবে। সি ফর কার্বন ডাইঅক্সাইড, এ ফর অ্যাসিডোসিস, ডি ফর ডাইফসফোগ্লিসার বা বিসফসফোগ্লিসার, অপরদিকে এক্সারসাইজ এবং টেম্পারেচার। তাহলে এই কন্ডিশন গুলোতে কি হয়, অক্সিজেন এবং হিমোগ্লোবিনের অ্যাফিনিটিটা কমে যায়, ফলে অক্সিজেন ডেলিভারিটা বেশি হয় এবং অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভের শিফট হয় কোথায়, রাইট সাইডে। অপরদিকে এই গুলো যদি কমে যায়, ডিপিএস ক্যাডেট হয়, তাহলে সেক্ষেত্রে লেফট শিফট হবে, অক্সিজেন ডেলিভারিটা কম হবে। এছাড়া ড্যাপসল, মিথ হিমোগ্লোবিন এবং ফিটাল হিমোগ্লোবিন, এইগুলোর ফলে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের অ্যাফিনিটিটা বাড়ায়। এর ফলে কি হবে, অক্সিজেন হিমোগ্লোবিনটা বেশি বাইন্ড করে থাকবে এবং অক্সিজেনটা ডেলিভারিটা কম হবে। আর বেশি পরে আমাদের নেক্সট আছে ডাব্লিউবিসি। তাহলে হোয়াইট ব্লাড সেলের মধ্যে আমরা কি কি আছে, গ্রানুলোসাইটস, যেটার মধ্যে আছে নিউট্রোফিল, ইউসিনোফিল এন্ড বেসোফিল। এবারে আছে মনোসাইট এন্ড আছে লিম্ফোসাইট। এগুলো সবই হচ্ছে ম্যাচিওর ডাব্লিউবিসি। তাহলে ম্যাচিওর ডাব্লিউবিসি আমরা ব্লাডে পাই। এর বাইরে ডাব্লিউবিসি আরো কিছু ফর্ম আছে, যেগুলো ইম্যাচিওর ডাব্লিউবিসি। এর মধ্যে কি আছে, মাইলোব্লাস্ট আছে, মাইলোসাইট আছে, মেটামাইলোসাইট আছে। তাহলে ইম্যাচিওর যে ডাব্লিউবিসি, এগুলো সাধারণত ব্লাডে থাকে না, এগুলো আমরা কোথায় পাবো, বোন ম্যারোতে পাবো। কোনো কারণে এই ইমেসও ডাব্লিউবিসি, মাইলোসাইট, মেটামাইলোসাইট বা মাইলোবিলাস, এগুলো যদি সার্কুলেশনে আসে, তাহলে এটা ইন্ডিকেট করে কোনো একটা ইনফেকশন আছে বা টক্সিসিটি বা কোনো একটা প্যাথোলজি আছে। তার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে এগুলো থাকবে শুধুমাত্র বোন ম্যারোতে। যখন কোনো প্যাথোলজি হবে, তখন এগুলা ব্লাড আরো পেতে পারে। লিউকোরিয়াক্সোব্লাস্টিক পিকচার। তাহলে এটার নাম মধ্যে রয়েছে, একটা হচ্ছে লিউকোব্লাস্ট, একটা হচ্ছে রাইকোব্লাস্ট। মানে ডাব্লিউবিসি এবং আরবিসি ইমেসের যে পোর্শনটা, যেগুলো ইউজুয়ালি বোন ম্যারোতে থাকে, এগুলো যখন ব্লাডে থাকে, তাহলে মাইলোসাইট, মেটামাইলোসাইট বা ইরাইকসোব্লাস্ট, এই ধরনের ইমেসের সেলগুলো যদি আমরা দেখি ব্লাড, ব্লাড করে ব্লাডে অ্যাপিয়ার করছে, তাহলে এটা ইন্ডিকেট করে কি বোন ম্যারো কোনো একটা সমস্যা আছে। এবং এই অ্যাপিয়ারেন্সকে বলে লিউকো ইরাইকসোব্লাস্টিক ব্লাড পিকচার। এরপর আসে আমরা ডাব্লিউবিসির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রোফিল। আমরা সবাই ফাংশনগুলো জানি। তো এটা মেইন ফাংশন আছে ফরেন বডি মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রাকশন করা। ইসনোফিলের মেইন ফাংশন হচ্ছে, একটা হচ্ছে প্রোটোজোয়া এবং হেলমিন্থ এগেনস্টে কাজ করে, আর একটা হচ্ছে অ্যালার্জিক রিয়েকশন। তাহলে এই কন্ডিশন গুলো কি হবে, ইসনোফিল কাউন্টটা বাড়বে। বেসোফিল মেইনলি ইনভলভমেন্ট আছে হাইপার সেন্সিটিভ রিয়েকশনে। মনোসাইট হচ্ছে লার্জেস্ট ডাব্লিউবিসি। মনোসাইটটা বিভিন্ন টিস্যুতে গিয়ে ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে এবং প্যারাসাইটিক সেল এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। তাহলে মনোসাইট যখন বিভিন্ন টিস্যুতে যায় বা বিভিন্ন অর্গানে যায়, তাই ডিফারেন্ট ডিফারেন্ট নাম এদেরকে মানে পরিচিতি লাভ করে। যেমন সিএনএস এ এদেরকে নাম দেওয়া হয়েছে মাইক্রোগ্লিয়া। যখন লাংসে থাকে তখন অ্যালভিউলার ম্যাক্রোফেজ। লিভারে গেলে এটার নাম হচ্ছে কাপ্পার সেল। দেন হচ্ছে কিডনিতে বলা হয় মেসেঞ্জিয়াল সেল। আর হচ্ছে
স্কেলেটে করে ল্যাংডা হয়েছে। তাহলে ম্যাক্রোফেজ গুলা কোন টিস্যুতে কি নাম থাকে এবং সময় পরীক্ষায় আসে। এরপর আমাদের নেক্সট ডাব্লিউবিসি হচ্ছে লিম্ফোসাইট। তাহলে আমাদের বডিতে মেইনলি দুই ধরনের লিম্ফোসাইট পাওয়া যায়, একটা হচ্ছে টি সেল আর একটা হচ্ছে বি সেল। লিম্ফোসাইটের মধ্যে 80% হচ্ছে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটটা মেইনলি কোথায় কাজ করে, সেলুলার ইউনিটে। আর বি সেলটা কাজ করে কোথায়, হিউমারাল ইউনিটি বা অ্যান্টিবডি মেডিসিন যে ইউনিট আছে সেটাতে। টি সেলটা ম্যাচুরেশন হয় হচ্ছে থাইমাসে, আর বি সেলটা হয় বোন ম্যারোতে। তাহলে এই ইনফরমেশন গুলো পরীক্ষা আসলে টু পজিটিভ আসতে পারে। নেক্সট হচ্ছে প্লেটলেট। তাহলে প্লেটলেটটা ফাংশন হয়, ফাংশন ডিসক্রিমিনেশন হচ্ছে স্তম্ভ পয়েটিন নামক একটা প্রোটিনের মাধ্যমে। আমাদের আগে ডিসকাস করলাম যে আরবিসি স্টিমুলেশন হচ্ছে এআইএস পয়েটিনের মাধ্যমে, যেটা দিলে যায় কিডনি থেকে। আর প্লেটলেট স্টিমুলেশন হচ্ছে স্তম্ভ পয়েটিনের মাধ্যমে। স্তম্ভ পয়েটিনটা তৈরি করে লিভার। তাহলে যদি কোনো পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস থাকে, তাহলে এই পেশেন্ট গুলো কি হবে, এই পেশেন্ট গুলো স্তম্ভ পয়েটিন রিলিজটা কম হবে, প্লেটলেট কম হবে। তাহলে সিকেডি পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম রেড প্রোটিন কম হচ্ছিল, অ্যানিমিয়া পাইতেছিলাম। আর সিএলডি বা সিরোসিস পেশেন্ট গুলো কি হবে, থ্রম্বোপাইটিন কম হবে, এবং এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা থ্রম্বোসাইটোপেনিয়া পাবো। এবার আছে দ্য আরবিসি ক্ষেত্রে লাইফ হলো 120 ডেজ, প্লেটলেট ক্ষেত্রে লাইফ হচ্ছে 8 to 10 ডেজ। এবং আরবিসি মতো প্লেটলেট গুলো ডিস্ট্রাকশন হয় কোথায়, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে। তাহলে কোনো পেশেন্টের যদি এক্সেসিভ আরবিসি ডিস্ট্রাকশন হয় বা প্লেটলেট ডিস্ট্রাকশন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে ফাংশন বা অ্যাক্টিভিটিটা বেশি করা লাগবে, এবং সেক্ষেত্রে আমরা স্প্লেনোমেগালি হেপাটোমেগালি পেতে পারি। এরপর হচ্ছে ক্লটিং ফ্যাক্টরস। তাহলে ক্লটিং ফ্যাক্টরস গুলো মেইনলি হয় লিভার থেকে। ক্লটিং ফ্যাক্টরস গুলো ইম্পর্টেন্ট কোথায়, কোয়াগুলেশন পাথওয়েতে। আমরা জানি কোয়াগুলেশন পাথওয়ে দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে আর একটা হচ্ছে ইনট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়েটা হচ্ছে কোয়াগুলেশন পাথওয়ে ইনিশিয়াল পাথওয়ে, এবং এর পাথওয়েটা শুধু কি হবে, টিস্যু ফ্যাক্টরের মাধ্যমে। আর ইনট্রিনসিক ফ্যাক্টরটা এক নম্বর হচ্ছে অ্যাম্প্লিফিকেশন পাথওয়ে, এবং এই পাথওয়েটা মেইনলি যেটা থ্রম্বিনের মাধ্যমে। এখানে একটা বক্সে ওয়ালফেরিনের মেকানিজম অফ অ্যাকশন দেওয়া রয়েছে। তাহলে ওয়ালফেরিন মেইনলি কি করে, ফ্যাক্টর 2, 7, 9 এবং 10 এর সিনথেসিসকে ইনহিবিট করে। এই যে ফ্যাক্টর 2, 7, 9 এবং 10, এদের সিনথেসিস জন্য দরকার কি, কার্বক্সিলেজ এনজাইম দরকার। এই কার্বক্সিলেজ এনজাইমটা আবার ভিটামিন কে ডিপেন্ডেন্ট। ভিটামিন কে টার অ্যাক্টিভেশন হওয়ার জন্য আবার এর দরকার একটা রিডাক্টেজ এনজাইম। ওয়ালফেরিন কি করে, রিডাক্টেজ এনজাইমটাকে ইনহিবিট করে। এর ফলে ভিটামিন কে অ্যাক্টিভেশন হতে পারে না, কার্বক্সিলেজ এনজাইম তৈরি হতে পারে না, এবং ফ্যাক্টর 2, 7, 9 এবং 10 সিনথেসিসটা হ্যাম্পার্ড হয়। আমরা যখন একটু পরে ডিসকাস করবো যে ফ্যাক্টর 7, এটা হচ্ছে মেইনলি এক্সটেন্সিভ পাথওয়ে ক্লটিং ফ্যাক্টর, যে কারণে এখানে কি হয়, এক্সটেন্সিভ পাথওয়েটা অ্যাক্টিভেট হতে পারে না। আর এক্সটেন্সিভ পাথওয়েটা আমরা অ্যাসেস করি প্রথম দিন টাইমের মাধ্যমে। এর ফলে কি হয়, ওয়ার্কেন দিলে মেইনলি প্রথম দিন টাইমটা বেশি থাকে। তাহলে এই ফিগার গুলো ডেভিডসন থেকে নেওয়া। আমাদের হেমাটোলজি মানে বুঝতে গেলে ফিগার গুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। নর্মাল যে কন্ডিশন, তাহলে ফিগার এ, ফিগার এতে কি বলা আছে, the injury condition encourage flow. নর্মাল বডির কন্ডিশনে আমাদের প্লেটলেট ক্লটিং ফ্যাক্টর হয় সবগুলোই তো সার্কুলেশন হইতেছে, কিন্তু নর্মালি কোনো ক্লট ফাংশন হইতেছে না। এটার মেইন রিজন কি, যেখানে বলতেছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম প্রডিউসেস সাবস্টেন্সেস নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন এন্ড হেপারিনস টু প্রিভেন্ট অ্যাডিশন অফ প্লেটলেটস এন্ড ডাব্লিউবিসি টু ভেসেল ওয়াল। তা নর্মাল আমাদের যে ভাস্কুলার এন্ডোথেলিয়াম থাকে, এখান থেকে হেপারিনস রিলিজ হয়, নাইট্রিক অক্সাইড রিলিজ হয়, আর একটা জিনিস প্রোস্টাসাইক্লিন। এই সাবস্টেন্স গুলো কি করে, প্লেটলেট এবং ডাব্লিউবিসি কে এন্ডোথেলিয়ামের সাথে অ্যাডিশন হতে দেয় না, ফলে এগুলো ফ্রিলি সার্কুলেশন করে। সেকেন্ড একটা ফ্যাক্টর হচ্ছে প্লেটলেট এবং যে কোয়াগুলেশন ফ্যাক্টর আছে, এগুলো নন অ্যাক্টিভেটেড স্টেটে সার্কুলেশন করে। তাহলে একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন এবং হেপারিন, এই সাবস্টেন্স গুলো অ্যাডিশন হতে দিচ্ছে না,
আর একটা হচ্ছে প্লেটেড এবং কোয়াগুলেশন ফ্যাক্টর, যেগুলো সার্কুলেশনে নর্মালি থাকে, এগুলো নন অ্যাক্টিভেটেড অবস্থা থাকে। এর ফলে আমাদের বডিতে নর্মালি কোনো ক্লট ফর্মেশন হয় না। ক্লট ফর্মেশনটা কখন হয় তাহলে? আমরা স্টেজ টু তে আসি, আর্লি হিমোস্ট্যাটিক রেসপন্স। তাহলে এখানে কি বলছে? একটা হচ্ছে প্লেটলেট অ্যাডহেশন, আর একটা হচ্ছে কোয়াগুলেশন অ্যাক্টিভেশন। তাহলে এই ছবিটা যদি আমরা দেখি, এই যে প্রথম ছবিটাতে যে এন্ডোথেলিয়াল ছিল, এটা ছিল ইনট্যাক্ট। এখানে কি হয়েছে? যে ভেসেল ভাস্কুলার যে এন্ডোথেলিয়াম, এটা ডিসরাপশন হয়েছে। ভাস্কুলার এন্ডোথেলিয়ামে যখন ডিসরাপশন হয়, তখন এই সাব এন্ডোথেলিয়াল যে কোলাজেন ফাইবার গুলো আছে, কোলাজেন ফাইবার গুলো এক্সপোজ হয়। কোলাজেন ফাইবার, যখনই কোলাজেন ফাইবার গুলো এক্সপোজ হয়, তখন প্লেটলেট কি করে? এখানে এসে বাইন্ড করে। প্লেটলেটটা আমরা যখন ডিভিশনের একটা ছবি দেখি, প্লেটলেটে অনেকগুলো রিসেপ্টর থাকে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর। এই যে গ্লাইকোপ্রোটিন ওয়ান এর রিসেপ্টর, এটা বাইন্ড করে কার সাথে? কোলাজেনের সাথে। অপরদিকে গ্লাইকোপ্রোটিন ওয়ান বি রিসেপ্টর, এটা বাইন্ড করছে কার সাথে? ওয়ান উইলিগ্রাম ফ্যাক্টরের সাথে। আর গ্লাইকোপ্রোটিন দুই এর বি এবং তিন এর বাইন্ড করে থাইমিনোজেনের সাথে। এই যে রিসেপ্টর গুলোকে বাইন্ড করলো, এটার মাধ্যমে কি হইতেছে? প্লেটলেট অ্যাডিশন হইতেছে। আরেকটা কি হইতেছে? এই যে সাব এন্ডোথেলিয়াল যে লেয়ার থেকে, এখান থেকে দিলে যায় টিস্যু ফ্যাক্টর। এই টিস্যু ফ্যাক্টরটা কি করে? কোয়াগুলেশন পাথওয়ে, যে এক্সটেন্সিভ পাথওয়ে আছে, এটাকে অ্যাক্টিভেট করে। এই এক্সটেন্সিভ পাথওয়ে অ্যাক্টিভেশনের ফলে কি হয়? স্মল অ্যামাউন্ট অফ থ্রম্বিন তৈরি হয়। তাহলে দুইটা জিনিস এখানে হইতেছে। একটা হচ্ছে প্লেটলেট অ্যাডিশন হইতেছে, আর একটা এক্সটেন্সিভ পাথওয়েটা অ্যাক্টিভ হইতেছে। এক্সটেন্সিভ পাথওয়েটা অ্যাক্টিভ হয়েছে তার মাধ্যমে, টিস্যু ফ্যাক্টরের মাধ্যমে। তাহলে এই কথাগুলো এখানে লেখা আছে যে at the site of injury endothelium is breached, exposing subendothelial collagen. Then কি হইতেছে? স্মল অ্যামাউন্ট অফ টিস্যু ফ্যাক্টর আর রিলিজ। অপরদিকে প্লেটলেটস বাইন্ড টু কোলাজেন ভায়া গ্লাইকোপ্রোটিন ওয়ান এ, ওয়ান উইলিভেটেড ফ্যাক্টর ভায়া গ্লাইকোপ্রোটিন ওয়ান বি, অ্যান্ড ফাইব্রিনোজেন ভায়া গ্লাইকোপ্রোটিন দুই এর বি তিন এর। তাহলে রিসেপ্টর গুলোর সাথে বাইন্ড করার মাধ্যমে প্লেটলেট অ্যাডিশন হইতেছে, আর টিস্যু ফ্যাক্টর রিলিজের মাধ্যমে কোয়াগুলেশন এক্সটেন্সিভ পাথওয়েটা ইনিশিয়েশন হইতেছে। তাহলে এই দুটো হচ্ছে আর্লি হিমোস্ট্যাটিক রেসপন্স। এরপরে সেকেন্ড স্টেজে কি হইতেছে? সেকেন্ড স্টেজ হচ্ছে আমাদের মেইনলি ফাইব্রিন ক্লট ফর্মেশন হইতেছে। তাহলে সেকেন্ড স্টেজে আমাদের ফার্স্ট স্টেজে কি হইতেছিল? প্লেটলেট অ্যাডিশন হয়েছিল। সেকেন্ড স্টেজ হচ্ছে আমাদের কাছে প্লেটলেট অ্যাক্টিভেশন অ্যান্ড অ্যাগ্রিগেশন। তাহলে প্লেটলেট অ্যাক্টিভেশনটা কিভাবে হইতেছে? প্লেটলেট অ্যাক্টিভেশনটা হয় এডিপি, অ্যাড্রেনালিন, কোলাজিন এবং থ্রম্বিন। এই ফ্যাক্টর গুলো যখন রিলিজ হয়, এরা কি করে? প্লেটলেটটাকে অ্যাক্টিভেট করে। তাহলে পরীক্ষায় এমসিকিউ আসে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস রিকোয়ার্ড ফর প্লেটলেট অ্যাক্টিভেশন। তাহলে কি কি পাইলাম? এডিপি, অ্যাড্রেনালিন, কোলাজেন অ্যান্ড থ্রম্বিন। প্লেটলেট অ্যাক্টিভেট হওয়ার পরে প্লেটলেটের মেমব্রেনে যে অ্যারাকিডোনিক অ্যাসিড থাকে, এই অ্যারাকিডোনিক অ্যাসিডটা সাইক্লো অক্সিজেন পাথের মাধ্যমে সোমবক্সিন A2 ফর্মেশন করে। এই সোমবক্সিন A2 টা কি করে? প্লেটলেট অ্যাগ্রিগেশন করে। তাহলে ফার্স্ট প্লেটলেট অ্যাডিশন হলো, সেকেন্ড স্টেজে প্লেটলেট অ্যাক্টিভেশন হলো, অ্যান্ড দেন সোমবক্সিন A2 এর মাধ্যমে প্লেটলেট অ্যাগ্রিগেশন হলো। অপরদিকে আমাদের যে টিস্যু ফ্যাক্টরের মাধ্যমে যে এক্সটেন্সিভ পাথওয়েটা শুরু হয়েছিল, এই যে টিস্যু ফ্যাক্টর বা এক্সটেন্সিভ পাথওয়ে, এই পাথওয়েতে টিস্যু ফ্যাক্টরটা মেইনলি কি করে? ফ্যাক্টর সেভেন কে অ্যাক্টিভেট করে, ফ্যাক্টর সেভেন করে। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এক্সটেন্সিভ পাথওয়েতে মেইন ফ্যাক্টর কি ছিল? ফ্যাক্টর সেভেন। এটা আমাদের মনে রাখতে হবে। এক্সটেন্সিভ পাথওয়েতে যে থ্রম্বিনটা তৈরি হয়েছিল, এই থ্রম্বিনটা কি করে? ইন্ট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভেট করে। তাহলে এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেট হয়েছিল কার মাধ্যমে? টিস্যু ফ্যাক্টরের মাধ্যমে। আর ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা অ্যাক্টিভেট হচ্ছে কার মাধ্যমে? থ্রম্বিনের মাধ্যমে। ইন্ট্রিনসিক পাথওয়েতে আমাদের কি কি গঠন ফ্যাক্টর আছে? একটা হচ্ছে ফ্যাক্টর 8, দেন হচ্ছে ফ্যাক্টর 9, আর একটা হচ্ছে ফ্যাক্টর 11।
আর কমন পাথে কি কি আছে? একটা হচ্ছে থ্রম্বিন বা ফ্যাক্টর 2, দেন হচ্ছে ফ্যাক্টর 5, আর একটা হচ্ছে ফ্যাক্টর 10। আর এখানে একটা ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে ফাইব্রিনোজেন, যেটা এখানে মেনশন করে নেই। তাহলে এই ফ্যাক্টর গুলো আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এক্সপেন্সিভ পাথে আমাদের কি ছিল? ফ্যাক্টর 7। ইন্টেন্সিভ পাথে হতো ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, আর একটা হচ্ছে ফ্যাক্টর 11। আর কমন পাথে থাকতেছে ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 5 অ্যান্ড ফ্যাক্টর 10। এই যে এক্সটেন্সিভ পাথওয়েটা আমরা ল্যাবে অ্যাসেস করতে পারি প্রথম দিন টাইমের মাধ্যমে। প্রথম দিন টাইমের মাধ্যমে। আর ইন্টেন্সিভ পাথওয়েটা আমি অ্যাসেস করি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইমের মাধ্যমে। তাহলে এক্সটেন্সিভ পাথওয়েতে যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রথম দিন টাইম বাড়বে। আর ইন্টেন্সিভ পাথে যদি কোনো সমস্যা থাকে তাহলে এপিটিটি বাড়বে। আর যদি কমন পাথওয়েতে সমস্যা হয় তাহলে পিটি এবং এপিটিটি দুইটাই বাড়বে। তাহলে এবার আমরা দেখি, তাহলে যদি এক্সটেন্সিভ পাথে আমাদের মেইন ফ্যাক্টর ছিল ফ্যাক্টর 7, এই ফ্যাক্টর 7 কি ইনহিবিট করে? ওয়ালফেরিন। তাহলে ওয়ালফেরিন দ্বারা সবচেয়ে বেশি যে ফ্যাক্টরটা এফেক্ট হয় সেটা হচ্ছে ফ্যাক্টর 7। এই কারণে এফেক্টেড হয় কোনটা? এক্সটেন্সিভ পাথে। আমরা যখন ল্যাবে টেস্ট করি তখন কি পাই? প্রথম দিন টাইমটা বেশি পাই। অপরদিকে হেপারিন কাজ করে মেইনলি হচ্ছে যেগুলো আনক্যাপসুলেট হয়ে গেছে, সেগুলো 8, 9, 11 এগুলো উপর কাজ করে। অথবা এই যে 9 কি করতেছে? ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করতেছে। তাহলে মেইনলি এফেক্ট করে হচ্ছে ইনটেনসিভ পাথওয়েকে। ফলে হেপারিন এফেক্ট আমরা কি পাই? এপিটিটা বেশি পাই। আর কোনো পেশেন্টের যদি কমন যে পাথওয়ে ইনফেক্টেড আছে 1, 2, 5 এবং 10, এগুলো যদি এফেক্টেড হয়, যেমন ডিআইসি, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, তাহলে এই ক্ষেত্রে মেইনলি কমন পাথওয়ে যে কোলারেটিক ফ্যাক্টর আছে এগুলো বেশি এফেক্টেড হয়। এবং এই ক্ষেত্রে আমরা কি পাই? ইটি এবং এবিটি দুইটাই বেশি পাই। তাহলে এই ফিগার থেকে এই ইনফরমেশন গুলো আমাদের জানা লাগবে পরীক্ষার জন্য। এখানে আরো কিছু কথা লেখা আছে। আমাদের যে থ্রম্বিনটা অ্যাক্টিভেশন হলো, এই থ্রম্বিনটা অনেকগুলো কাজ করে। তো পরীক্ষার জন্য আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থ্রম্বিনটা কি করে? ক্লিভেজ অফ ফাইব্রিনোজেন। তাহলে ফাইব্রিনোজেন একটা ক্লটিং ফ্যাক্টর, যেটা লিভার থেকে তৈরি হয়। এই ফাইব্রিনোজেনটা ভেঙে ফাইব্রিন মনোমার ফর্মেশন করে। এই কাজটা করে থ্রম্বিন। এই ফাইব্রিন মনোমার গুলোদের ক্রস লিঙ্কিং হয়, মানে একটার সাথে আরেকটা বাইন্ড করে। এটা কিসের মাধ্যমে? ফ্যাক্টর 30। এই ফাইব্রিন যে মনোমার থেকে ক্রস লিঙ্কিং করে ফাইব্রিন যে পলিমার ফর্মেশন করলো, এগুলোর সাথে প্লেটলেট এগুলোর সাথে একসাথে হয়, দেন একটা থ্রম্বাস ফর্মেশন করে বা ক্লট ফর্মেশন করে। করে যে ভিসেল, যে রাপচার ভিসেল ছিল, এটাকে তখন ব্লক করে। তাহলে এটা এখানে বলা হচ্ছে ফাইব্রিন ক্লট ফর্মেশন। তাহলে আমরা একটু ভিতরে পড়ি। Thrombin plays a key role in the control of coagulation. A small amount of generated via tissue factor pathway massively amplifies its own production. কারণ টিস্যু ফ্যাক্টর পাথর মাধ্যমে যে অল্প থ্রম্বিন তৈরি হয়েছিল, সেটা তখন এই প্রোডাকশনকে অনেক বেশি বাড়ায় এবং অনেক বেশি থ্রম্বিন ফর্মেশন করে। Then intensive pathway become activated and large amounts of thrombin are generated. This directly causes clot formation by cleaving fibrinogen to produce fibrin. তাহলে থ্রম্বিনটা কি করতেছে? এই ফিগারকে আমাদের দেখি। ফাইব্রিনোজেন ক্লিভেজ করে ফাইব্রিন ফর্মেশন করতেছে। Then fibrin monomers are cross-linked by factor 13, which is also activated by thrombin. তাহলে ফাইব্রিন মনোমার গুলো একটা সাথে একটা ক্রস লিঙ্ক হইতেছে কার মাধ্যমে? ফ্যাক্টর 13 এর মাধ্যমে। এরপর থ্রম্বিন আরো কিছু কাজ করে, এগুলো আমাদের পরীক্ষা জানার জন্য খুব ইম্পর্টেন্ট না। এরপর আছে লিমিটিং ক্লট ফর্মেশন। তাহলে থ্রম্বিনের মাধ্যমে যে ক্লট ফর্মেশনটা হইতেছিল, এই ক্লট ফর্মেশন অনেক বেশি হয়, তাহলে কি হবে? ভেসেলটা পুরোপুরি অপারেশন হইতে পারে। ফলে কি হবে? যে টিস্যু বা অর্গান গুলো সেগুলো ব্লাড সাপ্লাই পাবে। তাহলে ক্লটটা যেন এক্সেসিভ ফাংশনে সেগুলোতে অপারেশন না হয়, সেজন্য কি করতে হবে? ক্লট ফর্মেশনটা লিমিটেশন করতে হবে। এটা একটা সার্টেন স্টেজে পরে ক্লটটা ফর্মেশন না হয়। তাহলে এই কাজটা করে কে? এই কাজটা করা আছে দুইটা ভাবে করতে পারে। একটা হচ্ছে অ্যান্টিথ্রম্বিন। অ্যান্টিথ্রম্বিন একটা সেরিন প্রোটিন ইনহিবিটর, কে তৈরি করে?
লিভারের মধ্যে। নামের মধ্যে বোঝা যাচ্ছে অ্যান্টিথ্রম্বিন, তাহলে কাজের কাজ করবে, থ্রম্বিনের ক্ষেত্রে কাজ করবে। তাহলে এটা মেইনলি কি করে, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 2 বা থ্রম্বিনকে ইনঅ্যাক্টিভেট করে। এই যে অ্যান্টিথ্রম্বিনের যে ফাংশনটা, এই ফাংশনটাকে বাড়ায় কি, হেপারিন এবং কন্ডাপেগিনস। তাহলে হেপারিন এবং কন্ডাপেগিনস যদি মেকানিজম অ্যাকশন বের হয়, তাহলে কি হবে, এটা হচ্ছে অ্যাক্টিভেট করে অ্যান্টিথ্রম্বিনকে। এই অ্যান্টিথ্রম্বিন তখন কি করে, থ্রম্বিন এবং ফ্যাক্টর 10 কে ইনহিবিট করে। হেপারিন এবং কন্ডাপেগিনসের মধ্যে পার্থক্য আছে, হেপারিন এবং কন্ডোপ্যানিলস দুইটাই অ্যান্টিথ্রম্বিনকে অ্যাক্টিভেট করে, কিন্তু হেপারিনের ক্ষেত্রে থ্রম্বিন এবং টিএনএ দুইটাই ইনঅ্যাক্টিভেট হয়, আর কন্ডোপ্যানিলস মেইনলি কাজ করে ফ্যাক্টর 10 এর উপরে। দেন অ্যান্টিথ্রম্বিন আরেকটা যেটা কাজ করে এখানে, সেটা হচ্ছে প্রোটিন 3 এবং প্রোটিন 8, এই ন্যাচারাল যে এন্ড প্রবলেম আছে, প্রোটিন 3 এবং প্রোটিন 8 এটাকে অ্যাক্টিভেট হয়। প্রোটিন 3 এবং প্রোটিন 8 থেকে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, তাহলে এরা কি করে, ব্লাড ফর্মেশনটা লিমিটেশন করে। এই প্রোটিন এবং প্রোটিন থেকে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোটিন এবং প্রোটিন আছে যেটা কি ভিটামিন কে ডিপেন্ডেন্ট, এন্ড দিস আর ডিপ্লেটেড বাই ক্রোমোজোম অ্যান্টিকগলেন্ট বা ওয়ালফেরিন। তাহলে ওয়ালফেরিন একটা কাজ করতেছিল ফ্যাক্টর 2, 7, 9 এবং 10 সিনথেসিস ইনহিবিট করতেছিল, আর একটা কাজ করে কি প্রোটিন 3 এবং প্রোটিন 8 কে ইনঅ্যাক্টিভেট করে। এরপর আসি আমাদের যে ফাইব্রিন দিয়ে, ফাইব্রিন মনোমার্গ ক্লস্ট্রিন দিয়ে ফাইব্রিন পলিমার ফর্মেশন হয়েছিল, এবং ফাইব্রিন দিয়ে যে ক্লট ফর্মেশন হয়েছিল, এটাতে যাতে এক্সেসিভ ফাইব্রিন ক্লট ফর্মেশন হয়, সেখানে একটা এনজাইম কাজ করে, এটাকে বলা হয় প্লাজমিন। তাহলে প্রথমে ফর্মেশন প্লাজমিনোজেন, যেটা টিস্যু প্লাজমিন অ্যাক্টিভেটরের মাধ্যমে অ্যাক্টিভেট হয়ে প্লাজমিন ফর্মেশন করে। এই প্লাজমিনটা দেন কি করে, ফাইব্রিনোলাইসিস করে। তাহলে এখানে প্লাজমিনোজেন, এখান থেকে ফর্মেশন হচ্ছে প্লাজমিন। এটা ফর্মেশন হচ্ছে কার মধ্যে, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বা আরেকটা হচ্ছে ইউরোকাইনেস। প্লাজমিনটা দেন কি করে, ফাইব্রিনোলাইসিস করে এবং এক্সেসিভ যত ফাইব্রিন ফর্মেশন হয় সেটা এনশিওর করে। তাহলে এই ফাইব্রিনোলাইসিসের যে টিস্যু প্লাজমিন অ্যাক্টিভেটরের যে একটা ভূমিকা আছে, এটাকে আমরা ট্রিটমেন্ট পারপাসে ইউজ করতে পারি। তাহলে রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিন অ্যাক্টিভেটর, এটা কি কি আছে, তাহলে অ্যালটিপ্লেস, জেটিপ্লেস, সিনটিপ্লেস, এগুলো কি রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিন অ্যাক্টিভেটর। তাহলে এগুলো কি করে, প্লাজমিজম থেকে প্লাজমিন তৈরি করে এবং ফাইব্রিনোলাইসিস বা ফ্লুইড ডিসোলিউশনে হেল্প করে। তাহলে এগুলো আমরা কোথায় ইউজ করি, যেখানে থ্রম্বাস এর কারণে আর্টেরিয়াল ভাস্কুলার অবস্ট্রাকশন যেখানে হয়, যেমন স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা ভেনাস থ্রম্বোসিস, তাহলে এগুলোতে আমরা টিস্যু প্লাজমিন অ্যাক্টিভেটর, অ্যালটিপ্লেস, জেটিপ্লেস, জিনিপ্লেস এগুলো ইউজ করতে পারি। দেন এই যে ফাইব্রিনোলাইসিসটা হইতেছে, ফাইব্রিনোলাইসিস হলে এখানে কি হচ্ছে, ফাইব্রিন গুলো থেকে ব্রেকডাউনে ফাইব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি হতেছে। তাহলে এখানে এটা বলতেছে প্লাজমিন হাইড্রোলাইজেস ফাইব্রিন ফর প্রডিউসিং ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট ইনক্লুডিং ডি। তাহলে কোনো ডিজিজে যদি এক্সেসিভ ব্লড ফর্মেশন হয় এবং এক্সেসিভ ফাইব্রিনোলাইসিস হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ফাইব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট বা ডি ডাইমের এগুলো কি হবে, অনেক বেশি হবে। তাহলে ডিআইসি, আমরা জানি ডিআইসি একটা ডিজিজ প্রসেস যেখানে এক্সেসিভ ব্লড ফর্মেশন হয় এবং এক্সেসিভ কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেশন হয়। যখন অনেক বেশি ব্লাড ফাংশন হবে, অনেক বেশি কোয়ালিটি পাথ অ্যাক্টিভেশন হবে, তাহলে সেখানে ফাইব্রিনোলাইসিসটা বেশি হবে এবং ফাইব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট বা এফডিপি এটা পরিমাণ বেশি হবে, ডি ডাইমার পরিমাণটা বেশি হবে। তাহলে এই পাথওয়েটা পুরোটাই অনেক বেশি কমপ্লিকেটেড, কিন্তু পাথওয়েটা আমাদেরকে জানা লাগবে। পাথওয়ে যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারেন, আমরা আবার ডিসকাস করবো। আর কনফিউশন না থাকলে এগুলো একটু রিডিং করলে বুঝতে পারবেন, যে জায়গাগুলো মার্ক করা আছে বা হাইলাইট করা আছে রেড মার্ক করে বা ব্লু কালার দিয়ে, এই পয়েন্ট গুলো ক্লিনিক্যালও লাগবে এবং পরীক্ষাও লাগবে।
এরপর আসি ইনভেস্টিগেশন অফ কগলেশন। তাহলে আমরা বললাম একটু আগে যে কগলেশন পাথে দুইটা পাথে ছিল, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথে আর একটা হচ্ছে ইনট্রিনসিক পাথে। এক্সট্রিনসিক পাথওয়েটা শুরু হয়েছিল টিস্যু ফ্যাক্টরের মাধ্যমে, আর ইনট্রিনসিক পাথওয়েটা শুরু হয়েছিল থ্রম্বিনের মাধ্যমে। এক্সট্রিনসিক পাথওয়েটা আমি অ্যাসেস করি ল্যাবে প্রথমিন টাইমের মাধ্যমে। যদি প্রথমিন টাইমটা বেশি হয় তাহলে আমি চিন্তা করি এক্সটেন্সিভ পাথওয়েতে কোনো একটা সমস্যা আছে, মানে এক্সটেন্সিভ পাথওয়ে কোনো একটা ক্লোটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি আছে অথবা তার এগেন্স্টে অ্যান্টিবডি ফর্মেশন আছে। এক্সটেন্সিভ পাথওয়ে ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লোটিং ফ্যাক্টর কি বলছিলাম, ফ্যাক্টর 7। অপরদিকে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা আমরা অ্যাসেস করি এপিটিটি বা অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইমের মাধ্যমে। এপিটির আরেক নাম হচ্ছে পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম উইথ ক্যাওলিন। তারপর আমরা ডিসকাস করছি যদি ইটি এবং এপিটি দুইটাই বাড়ে তাহলে আমরা চিন্তা করবো কি মেইনলি ডিফেক্ট হচ্ছে কমন পাথওয়েতে। তাহলে ডেফিসিয়েন্সি অর ইনহিবিশন অফ কমন পাথওয়ের ভিতরে ফ্যাক্টর ছিল কোনটা কোনটা, ক্লটিং ফ্যাক্টর 1 বা টাইবিনোজেন, ক্লটিং ফ্যাক্টর 2 বা থ্রম্বিন, যেটা ইংরেজি বলে প্রোথ্রম্বিন, তার হচ্ছে ফ্যাক্টর 5, আর একটা হচ্ছে ফ্যাক্টর 10। তাহলে ফ্যাক্টর 1, 2, 5 এবং 10 এগুলো হচ্ছে কমন পাথওয়ে ক্লটিং ফ্যাক্টর। এগুলো থেকে যদি কোনো সমস্যা থাকে তাহলে পিটি এবং এপিটি দুইটাই বাড়বে। অথবা কোনো ডিজিজ প্রসেসে যদি একাধিক ক্লটিং ফ্যাক্টর এফেক্টেড হয়, গ্লোবাল কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি ইনভলভিং মোর দেন ওয়ান ফ্যাক্টর, তাহলে সেক্ষেত্রে পিটি এবং এপিটি দুইটা বাড়তে পারে। এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে ডিআইসি, তাহলে ডিসেমিটেড ইন্টারন্যাশনাল কোয়াগুলেশন, এখানে পিটি এবং এপিটি দুইটাই বাড়বে। এবার হচ্ছে মিক্সিং টেস্ট। তাহলে কোনো একটা পেশেন্ট আমরা যদি পিটি এবং এপিডিটি কোনটা বেশি পাই তাহলে এটা দুইটা রিজন থাকতে পারে। একটা হচ্ছে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকতে পারে, আর একটা হচ্ছে অ্যান্টিবডি এগেনস্ট ক্লটিং ফ্যাক্টর হতে পারে। তাহলে কোনো পেশেন্টকে আমরা পিটিএপিতে বেশি পাইতেছি, এটা কি ফ্যাক্টর ডেফিসিয়েন্সি কারণে নাকি কোনো একটা অ্যান্টিবডি বা ইনহিবিটর ফর্মেশন হয়েছে, এটা আলাদা করতে হলে কি হবে, মিক্সিং টেস্টের মাধ্যমে। এখানে কি করা হয়, একটা পেশেন্টের প্লাজমা নেওয়া হয়, এর সাথে একটা নর্মাল পার্সনের প্লাজমা মিক্স করা হয়। এটা মিক্স করার পরে দেন আবার পিটি এবং এপিটি মিলার করা হয়। যদি কোনো পেশেন্ট পিটি এবং এপিডিটি এই মিক্সিং করার পরে কারেকশন হয়ে যায় তাহলে এটা ইন্ডিকেট করে পেশেন্টের কোনো একটা ডেফিসিয়েন্সি ছিল, যেটা এখন মিক্সিং করার কারণে হয় কারেকশন হয়ে গেছে বা কারেকশন করার কাছাকাছি হয়ে গেছে। আর যদি কোনো পেশেন্ট এই মিক্সিং টেস্ট করার পরেও এই পিটি এবং এপিটি কারেকশন না হয় তাহলে সেটা ইন্ডিকেট করে কি কোনো একটা অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে, প্রেজেন্স অফ অ্যান ইনহিবিটর কোয়াগুলেশন। যেমন এটা হতে পারে যে কোনো ক্লটিং ফ্যাক্টর অ্যান্টিবডি অথবা হতে পারে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় আসে, কোনো একটা পেশেন্টের পিটি এবং এফডিটি বেশি আছে, মিক্সিং টেস্ট করা হয়েছে, এরপরেও পিটি এবং এফডিটি কারেকশন হয়নি, তাহলে মোস্ট লাইকলি পজিটিভ। তাহলে এটা হচ্ছে কোনো একটা অ্যান্টিবডি ফাংশন আছে, অথবা ইনহিবিটর অফ কোয়াগুলেশন আছে, অথবা লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম আমরা জানি লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট পাওয়া যায়। তাহলে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমের পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি মিক্সিং টেস্ট করি তাহলে মিক্সিং টেস্টের পরেও পিটি এবং এফডিটিটা কারেকশন হবে না, এটা ইন্ডিকেট করে কি এখানে কোনো একটা অ্যান্টিবডি প্রেজেন্ট আছে। এছাড়া প্লেটলেট ফাংশন আমরা দেখি কিছু আমাদের ব্লিডিং টাইমের মাধ্যমে, তাহলে এটা অনেক পরীক্ষা আসতে পারে। তাহলে পিটি যে দেখলাম আমরা এক্সটেন্সিভ পাথে, এপিটি যে দেখলাম ইন্টেন্সিভ পাথে। মিক্সিং টেস্ট করে আমরা দেখলাম যে ফ্যাক্টর ডিফিসিয়েন্সি আছে কোনো ফ্যাক্টর ইনহিবিটর আছে। আর ব্লিডিং টাইমের আমরা মাধ্যমে দেখি কোনটা, প্লেটলেট ফাংশন। এছাড়া প্লেটলেট ফাংশন আরো দেখা যায় হচ্ছে অ্যাগ্রিগেশন রেসপন্স টু, এটা আমরা একটু আগে পড়ছি এডিপি, অ্যাড্রেনালিন, অ্যারাকনিক অ্যাসিড, কোলাজেন এবং থ্রম্বিন। এক্সট্রা হচ্ছে কোনটা, রিস্টোসেটিক, তাহলে এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। তাহলে এগুলো রেসপন্সে প্লেটেড অ্যাক্টিভেশন করতেছে কিনা এর মাধ্যমে প্লেটেড ফাংশন অ্যাসেস করা যেতে পারে। এরপর আছে মনিটরিং অফ অ্যান্টিকোগুলেন্ট থেরাপি। তাহলে আমরা কমনলি যে অ্যান্টিকোগুলেন্ট গুলো ইউজ করি এটা কি কিভাবে মনিটর করা যায়, এটা অনেকটা পরীক্ষা আছে। তাহলে ফার্স্ট হচ্ছে আইএনএল বা ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও। এটা কি, এটা একটা পেশেন্টের প্রথম মিটাই আর একটা নর্মাল কন্ট্রোল পার্সনের প্রথম টাইম, এটা যে রেশিও সেটাকে বলা হয় আইএনএল।
তাহলে আমরা কমনলি ওয়ার্ডে দেখি আয়নের স্কুল কোথায়, ওয়াল সিজনের অ্যান্টিকোয়াগুলেন্ট এফেক্ট দেখার জন্য। এরপর আছে আনস্যাচুরেটেড ইনফ্রারেড। তাহলে আমরা একটু আগে ডিসকাস করলাম যে আনস্যাচুরেটেড ইনফ্রারেড এটা মেইনলি ইনট্রিনসিক পাথওয়েকে এফেক্ট করে। আর যেগুলো ইনট্রিনসিক পাথওয়েকে এফেক্ট করে সেগুলো আমরা দেখি কিসের মাধ্যমে, অ্যাক্টিভেটেড পার্সেল কম্বিনেশন টাইপ বা এপিটিসির মাধ্যমে। তাহলে ওয়ালফের মনিটর করবো আমরা আইএনএল বা পিডি রেশিও দিই, আনস্যাচুরেটেড পারি এপিটিসি দিয়ে। দেন হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন। আসলে লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজুয়ালি মনিটর করা দরকার হয় না। তো এদের ডোজ রেসপন্সটা খুব প্রেডিক্টেবল, অ্যাডভার্স এফেক্ট কম। এটা কিন্তু মনিটরিং দরকার হয় না। মনিটরিং কখন লাগবে, ইন পেশেন্টস উইথ রেনাল ইমপ্যাক্ট। কোনো পেশেন্টের যদি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট লেস দেন 30 ml/l, তাহলে পেশেন্টগুলোর ক্ষেত্রে লো মলিকুলার হেপারিন মনিটরিং লাগতে পারে। যদি পেশেন্টের মনিটরিং দরকার হয় তাহলে কি মনিটর করবো, অ্যান্টি টিএনএ অ্যাসেস। তাহলে ওয়ারফেরিনের ক্ষেত্রে ইসলাম প্রথমিটাইম বা আইএনআর, আনস্যাচুরেটেড হেপারিনের ক্ষেত্রে ইসলাম এপিটিটি। আর লো মলিকুলার হেপারিনের ক্ষেত্রে ইজিলি দরকার হয় না। যদি কোনো পেশেন্টের জিএফআর 30 ml/l কম থাকে সেক্ষেত্রে মনিটর করবো অ্যান্টি টিএনএ অ্যাসে করা হয়। এরপর হচ্ছে কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্ট। তাহলে কি কি আছে, একটা আছে প্লেটলেট কাউন্ট, প্রথমিন টাইম, এপিটিটি, ফাইব্রিনোজেন কনসেন্ট্রেশন। প্লেটলেট কাউন্ট আমরা নর্মালি জানি 1.5 লাখ থেকে 4 লাখ থাকতে পারে। কথা কি শোনা যাচ্ছে? লাইন কেটে গেছিল। ওকে, তাহলে কোয়াগুলেশন স্ক্রিনের জন্য আমরা কি কি টেস্ট করতে পারি? একটা হচ্ছে প্লেটলেট কাউন্ট, ইটি, এবিডিটি, আর একটা হচ্ছে আয়োডিনের কনসেন্ট্রেশন। তাহলে একটু আগে আমরা ডিসকাস করছি প্রথম টাইম মেইন আমরা দেখি কোডটা এক্সট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে, আর এপিটি দেখি ইনট্রিনসিক পাথওয়ে। তাহলে এক্সট্রিনসিক পাথওয়েতে আমাদের মেইন ফ্যাক্টর ছিল কোনটা, ফ্যাক্টর 7। ইনট্রিনসিক ফ্যাক্টর আর ইনট্রিনসিক ছিল 8, 9, 11, 12। তাহলে কোনো পেশেন্টের যদি ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হবে, কনসার্ভিং টাইমটা বাড়বে। যদি কোনো পেশেন্টের 8, 9, 11 এবং 12 ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হবে, এপিটিটা বাড়বে। দেন আমরা বলছিলাম কমন পাথওয়ে থাকে কোনটা কোনটা, 1, 2, 5 এবং 10। তাহলে এইগুলো যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে পিটি এবং এফটি দুইটাই বাড়বে। তাহলে এখানে কি কি আছে, 2, 5, 10, 2, 5, 10। তাহলে এগুলোর ক্ষেত্রে দুইটাই বাড়বে। আর ফ্যাক্টর 1 এর একটা নাম কি, ফাইব্রিনোজেন। তাহলে যদি ফাইব্রিনোজেন ডেফিসিয়েন্সি থাকে তাহলে পিটি এপিডিটি দুইটাই বাড়বে। তাহলে আমরা আবার রিপিট করি, ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি ক্ষেত্রে অনলি পিটি বাড়বে, 8, 9, 11, 12 ডেফিসিয়েন্সি ক্ষেত্রে শুধু এপিটি বাড়বে। আর যদি 1, 2, 5 and 10 ডেফিসিয়েন্সি থাকে তাহলে পিটি এবং এপিটি দুইটাই বাড়বে।
এবারে যদি আমি ব্রেক কথা চিন্তা করি তাহলে ওয়ারফেরিনের ক্ষেত্রে শুধুমাত্র প্রথমে টাইমটা বেশি বাড়বে, এপিজিটা বাড়লেও মাইল্ড হতে পারে। আর হেপারিনের ক্ষেত্রে বাড়বে কোনটা? এপিজিটি বাড়বে বেশি। লুপাস অ্যান্টিকোগুল্যান্ট এটার ক্ষেত্রে ইনট্রিনসিক পাথওয়েটা মেইনলি এফেক্ট হয় এবং এক্ষেত্রে এপিজিটা বাড়বে। ফাইব্রিনোজেন কনসেন্ট্রেশন আমরা বললাম ডিএসসি তে কি হয়, এক্সেসিভ কোয়াগুলেশন পাথ অ্যাক্টিভেশন হয় এবং ফাইব্রিনোজেন বর্ণনা প্রোটিক ফ্যাক্টরগুলো বেশি ইউজ হয়, ফলে ফাইব্রিনোজেন কনসেন্ট্রেশনটা কমে যায়। অপরদিকে ফাইব্রিনোলাইসিসটা বেশি হয়, এই কারণে ডি ডাইমার বা ফাইব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্টটা বেশি থাকে। আর ফাইব্রিনোজেন তৈরি হয় কোথা থেকে? লিভার থেকে। তাহলে লিভারে কোনো ডিজিজ বা লিভার ফেলার যদি হয় সেক্ষেত্রে হ্যালো, ফাইব্রিনোজেন কনসেন্ট্রেশনটা কম পাবো। হ্যালো ভাইয়া। হ্যালো। হ্যালো। ভাইয়া স্ক্রিনটা ছোট, স্ক্রিনটা ছোট। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, স্ক্রিনটা হরিজোনাল হয়ে আছে, ভার্টিক্যাল বড় হয় না, মানে ছোট। জি, এখন এখন কি দেখা যাচ্ছে? মানে হ্যালো। স্ক্রিনটা, হ্যাঁ স্ক্রিনটা হরিজন্টাল হয়ে গেছে, মানে ভার্টিক্যাল ছিল একটু আগে, একটু বড় ছিল এটা। এখন কি ঠিক আছে? হ্যালো। না ভাইয়া, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার এখান থেকে স্ক্রিন সোজা দেখাচ্ছে। আচ্ছা, এটা একবার পরীক্ষায় কোশ্চেন আসছিল এমসিকিউ হিসেবে। এটা হচ্ছে আইএনআর ইজ ইউজড অনলি টু মনিটর কোমোলিন থেরাপি অ্যান্ড ইজ নট এ কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্ট। তাহলে আইএনএরটা ওয়ারফেরিন এর মনিটরিং ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু এটা স্ক্রিনিং টেস্টের পার্ট না। তাহলে পরীক্ষায় এমসিকিউ আসছিল যে হুইচ অফ দ্য ফলোইং আর কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্ট। তাহলে যদি আইএনআর থাকে তাহলে এটা ফলস হবে, বাকি চারটা তাহলে ট্রু হবে। মানে এই বক্সটা আমরা ইনসার্ট করছি, এটাকে আমরা হিমোস্ট্যাসিসে পাথে করছি। পাথেটা খুবই ডিফিকাল্ট ছিল, বুঝলে ভালো, না বুঝলেও এই বক্সটুকু মনে রাখা লাগবে। তাহলে আমরা আবার একটু রিপিট করি। এক্সট্রিনসিক পাথওয়ে, আরেকটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, আরেকটা হচ্ছে কমন পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়েতে আমাদের মেইন ফ্যাক্টর আছে ফ্যাক্টর 7। ইন্ট্রিনসিক পাথওয়েতে আমাদের মেইন ফ্যাক্টর আছে 8, 9 এন্ড 11, এর সাথে কিছু ক্ষেত্রে ফ্যাক্টর 12 থাকতে পারে। আর কমন পাথওয়েতে ফ্যাক্টর আছে 1, 2, 5 এন্ড 10। এক্সট্রিনসিক পাথওয়ে আমরা বলছিলাম মেইনলি এফেক্ট করে ওয়ালফেরিনের মাধ্যমে, এবং এই ক্ষেত্রে আমরা অ্যাসেস করি প্রথমে টাইম দিয়ে। তাহলে যদি ওয়ালফেরিন ইউজ করি তাহলে প্রথমে টাইমটা বাড়তে পারে। ইন্ট্রিনসিক পাথওয়ে এফেক্টেড হয় হেপারিনের দ্বারা, তাহলে হেপারিনের ক্ষেত্রে এপিটিটা বেশি পাবো। আর কমন পাথওয়ে এখানে এফেক্ট হয় ডিএসএ ডিসেমিনেটেড ইন্টারস্টেলার কোয়াগুলেশন পাথওয়ে ডিজিজে, সেক্ষেত্রে আমরা টিটিএপিটি দুইটাই বেশি পাবো। তাহলে এই তিনটা মেইনলি আমাদের পরীক্ষায় আসে। তাহলে এইটুকু জানলে আমাদের পরীক্ষার কোশ্চেন গুলো সলভ করতে পারবো। এরপর সে মিক্সিং স্টাডি, কোনো পেশেন্টের পিটি বা বিপিটা আপনি বেশি পাইলেন, এরপরে আপনার একটা ফ্যাক্টর ডেফিসিয়েন্সি আছে নাকি কোনো একটা অ্যান্টিবডি কারণ এটা হইতেছে, এটা দেখার জন্য আমরা মিক্সিং স্টাডি করি। এখানে কি করা হয়, এডিশন অফ নর্মাল পুল প্লাজমা টু দা পেশেন্ট প্লাজমা, মানে সেম অ্যামাউন্টের পেশেন্টের প্লাজমা নিব, এরপর একটা নর্মাল পার্সনের প্লাজমা নিব। দুইটা মিক্স করার পরে যদি আমরা দেখি এই পিটি এবং পিটি কারেকশন হয়ে গেছে, তাহলে এটা ইন্ডিকেট করবে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি ছিল। আর যদি কারেকশন না হয় তাহলে এটা ইন্ডিকেট করে কোনো একটা অ্যান্টিবডি বা ইনহিবিটর এখানে প্রেজেন্ট আছে। পরীক্ষা ইউজুয়ালি সিনারিও আসলে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্টের সিনারিও দিয়ে এরকম একটা আসতে পারে।
সেক্ষেত্রে মিক্সিং স্টাডি করলে যে প্রলং পিটি বাই পিটি এটা কারেকশন হবে না। এরপর আসে ইন্টারপ্রিটেশন অফ রেড সেল অ্যাপিয়ারেন্স। তাহলে এই বস্তুটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে মাইক্রোসাইটোসিস। তাহলে আলবিসাম যে মেইন কাগজ বা বলম দেখে যদি 76 টেম্পারেচারে কম হয় তাহলে আমি সেটা বলি মাইক্রোসাইটোসিস। আরবিসির ক্ষেত্রে আমরা স্ট্রাকচার যখন পড়ছিলাম তখন পড়ছিলাম কি এখানে থাকে আয়রন, থাকে গ্লোবিন চেইন, একটা থাকে পরফাইরিন। তাহলে এই তিনটা রিলেটেড যে ডিজিজ আছে এই তিনটা ডিজিজ আমরা মাইক্রোসাইটোসিস পাই। আয়রন কমে গেলে কি হয়? আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। দেন হচ্ছে গ্লোবিন চেইন যে ডিফিসিয়েন্সি থাকে সেটাকে হয় থ্যালাসেমিয়া। আর পরফাইরিন রিলেটেড ডিজিজ অর্ডার আছে সিডোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে এই তিনটা ক্ষেত্রে আমরা এমসি পাবো 76 টেম্পারেচার কম বা মাইক্রোসাইটোসিস। এরপর আসে ম্যাক্রোসাইটোসিস। তাহলে আরবিসি সাইজ যদি 100 টেম্পারেচারের বেশি হয় সেটাকে আমরা বলতেছি ম্যাক্রোসাইটোসিস। কখন কখন হইতে পারে? একটা যদি আরবিসির আরবিসি যদি সেল ডিভিশনটা কমায়, মানে সেলের যে ডিভিশন কমায়, তাহলে কি হবে? একটা সেল লার্জ সাইজ হবে এবং ম্যাক্রোসাইটোসিস পাবো। এটা হয় কখন? যদি ভিটামিন বি 12 বা ফোলেট ডেফিসিয়েন্সি থাকে। এই ডিটেলস প্যাথোজেনিস আমরা মেগালোজাস্টিক অ্যানিমেশনে পড়বো। তাহলে একটা জিনিস এখন মনে রাখি যে বি 12 বা ফোলেট ডেফিসিয়েন্সি হলে সেলগুলোর ডিভিশন কম হবে, সেল সাইজটা বড় হবে। নেক্সট কি হতে পারে? আরবিসিস যে মেমব্রেনটা থাকে এখানে থাকে কি লিপিডের লেয়ার থাকে। তাহলে কোনো পেশেন্ট যদি ডিসলিপিডেমিয়া হয় বা পেশেন্টের কোলেস্ট্রল লেভেল বেশি থাকে সেক্ষেত্রে আরবিসির যে লিপিড মেমব্রেন থাকে এখানে লিপিড ডিপোজিশনটা বেশি হয়। সেক্ষেত্রে আমরা ম্যাক্রোসাইটোসিস পাইতে পারি। লিভার ডিজিজ, অ্যালকোহল, হাইপোথাইরয়েডিজম, এর সাথে হচ্ছে প্রেগনেন্সি, এইসব কন্ডিশনে কি হয়? ডিসলিপিডেমিয়া হয়। এসব ক্ষেত্রে ম্যাক্রোসাইটোসিস পাওয়া যায়। আরেকটা পাওয়া যেতে পারছে যদি কোনো পেশেন্টের হিমোলাইসিস হয় বা হেমোরেজ হয়। আমরা বলছিলাম কি আরবিসির একটা হচ্ছে মেসোর আরবিসি আর একটা হচ্ছে ইমেসোর আরবিসি। ইমেসোর আরবিসির মধ্যে নর্মোব্লাস্ট, ইরাইথোব্লাস্ট, এছাড়া আছে রেটিকুলোসাইট। তাহলে যেগুলো ইমেসোর আরবিসি এগুলো সাইজ থাকে বড়। এখন নর্মালিতে এগুলো ব্লাডে আসে না, কিন্তু কোনো কারণে যদি ব্লিডিং হয় বা হিমোলাইসিস হয় সেক্ষেত্রে আরবিসি যে ডেফিসিয়েন্সি তৈরি হয় এটাকে কাভার দেওয়ার জন্য কি হয়? বোন থেকে ইমেসোর বা প্রিমিটিভ সেলগুলা ব্লাডে চলে আসে। আমরা যখন অ্যানালাইজ করি মেশিন দিয়ে তখন কি দেখায়? এমসিভিটা বেশি দেখায়। তাহলে হিমোলাইসিস বা যদি হিমোরেজ থাকে সেক্ষেত্রে রেটিকুলোসাইট গুলো ব্লাডে বেশি থাকে এবং রেটিকুলোসাইটের সাইজ যেহেতু নর্মাল আরবিসি থেকে বড় সেই ক্ষেত্রে ম্যাক্রোসাইটোসিস প্রেজেন্ট করতে পারে। তাহলে একটা পাইলাম হচ্ছে ভিটামিন বি 12 ফোলেট ডেফিসিয়েন্সি, একটা পাইলাম হচ্ছে ডিসলিপিডিমিয়া ডিউটি অ্যানিকোয়াস, হতে পারে লিভার ডিজিজ, অ্যালকোহল, হাইপোথাইরয়েডিজম বা প্রেগনেন্সি। আর একটা পাইলাম হচ্ছে হিমোলাইসিস বা রেটিকুলোসাইটোসিস। এরপরে কিছু ড্রাগ আছে যেগুলো ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিডের সাথে রিলেটেড, যেমন জিরোভোডিন, ট্রাইমেথোপ্রিম, ফিনাইটোয়াইন, মিথাটিক জেড, হাইড্রোক্সামাইড। তাহলে এই ড্রাগগুলো ক্ষেত্রে অনেক সময় ডিএনএ ম্যাসেলেশন এবং সেল ডিভিশন হ্যাম্পার করে। এই ক্ষেত্রে ম্যাক্রোসাইটোসিস পাওয়া যায়। আর লাস্ট একটা হচ্ছে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। নিউক্লিয়েটেড আরবিসি এটা খুব একটা দরকার হয় না। এরপর হচ্ছে টার্গেট সেল। টার্গেট সেলে কি থাকে? সেন্ট্রাল এরিয়া অফ হিমোগ্লোবিনাইজেশন। তাহলে এই সেলগুলো দেখতে অনেকটা টার্গেটের মতো দেখা যায়। আমরা অনেক সময় যে এরো গেম খেলছে ওখানে আমার টার্গেট থাকে, এই সেলগুলো দেখতে এরকম দেখা যায়। টার্গেট সেল কোথায় কোথায় পাওয়া যায় এটা ইম্পর্টেন্ট, মুখস্থ করা লাগবে। পয়েন্ট গুলো দেখে নিন। এরপর আছে স্পেরোসাইট। তাহলে নর্মাল আরবিসি কি থাকে? একটা সেন্ট্রাল প্যারট থাকে, কিন্তু স্পেরোসাইট গুলোকে কোনো সেন্ট্রাল কালার থাকে না, পুরোটা সেলটাই ডিএনএস একটা কালার থাকে। এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স থাকে। তাহলে স্পোরোসাইট একটা তো পাওয়া যাবে হেরিডিটারি স্পোরোসাইটোসিস, নামের সাথে মিল আছে। তবে এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অটো ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে হেরিডিটারি স্পোরোসাইটোসিস বাদে অটো ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া পেশেন্টের ক্ষেত্রে স্পোরোসাইট পাওয়া যেতে পারে। এই দুটাই বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে রেড সেল ফ্র্যাগমেন্ট বা সিস্টোসাইট। তাহলে কোনো patient যদি ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফ্র্যাগমেন্টেড আরবিসি বা সিস্টোসাইট পাই। তাহলে এটা কোথায় কোথায় পাওয়া যায়? তিনটা পয়েন্ট আমাদের মেইন ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হার্ট,
একটা হচ্ছে ডিআইসি আর একটা হচ্ছে টিটিপি। তিনটেই রিলেটেড ডিজিজ। এই তিনটা কন্ডিশনে ইউজুয়ালি সিস্টোসাইড বা ফ্র্যাগমেন্ট আরবিসি পাওয়া যায়। যদি আমরা পিডিএফ করে সিস্টোসাইড বা ফ্র্যাগমেন্ট আরবিসি পাই, তাহলে এটা ইন্ডিকেট করে কি পেশেন্টের ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হচ্ছে। হেমোলাইটিক অ্যানিমিয়ার সময় আমরা টেস্ট করবো। এরপর হচ্ছে হাওয়াল বডি, হেইন্স বডি আর ব্যাসিলিক স্টিপি। এই সবগুলোতে কি হয়, আরবিসির মধ্যে গ্রানুলস পাওয়া যায়। যদিও গ্রানুলস গুলোর কন্টেন্ট আলাদা, তাহলে কোনটা কোথায় পাওয়া যায় এটা ইম্পর্টেন্ট। হাওয়াল বডি পাওয়া যায় হাইপোস্প্লেনিজম বা পোস্ট স্প্লেনোটমি পেশেন্টে। তাহলে নর্মালি স্প্লিনের কাজ হচ্ছে যেগুলো অ্যাবনর্মাল আরবিসি আছে, যেগুলো আরবিসি অ্যাবনর্মাল গ্রানুলস আছে বা শেপ সাইজ অ্যাবনর্মাল, সেগুলো ডিস্ট্রাকশন করা হচ্ছে স্প্লিনের কাজ। তাহলে কোনো পেশেন্ট যদি স্প্লিন কেটে ফেলে দেওয়া হয়, সেটা সার্জারির কারণে হোক, বন্ধনের কারণে হোক, অথবা যদি স্প্লিনের ফাংশনটা কমে যায়, হাইপোস্প্লেনিজম হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, স্প্লিনের ফাংশন কমে যাওয়ার কারণে বা স্প্লিন না থাকার কারণে এই অ্যাবনর্মাল আরবিসি বা যে অ্যাবনর্মাল যে গ্রানুলস আছে এগুলো রিমুভ করতে পারে না। তাহলে তখন এই সেলগুলো পাওয়া যায়। দেন আসি হেন্স বডি। হেন্স বডি কোথায় পাওয়া যায়? গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রেজ ডেফিসিয়েন্সিতে। এটা কি জিনিস? এটা হচ্ছে জিএনএসআর হিমোগ্লোবিন। আরবিসির মধ্যে যদি জিএনএসআর হিমোগ্লোবিন পাওয়া যায়, তাহলে সেটাকে বলা হয় হেন্স বডি। গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রেজ ডেফিসিয়েন্সিতে আরেকটা সেল পাওয়া যায়, সেটাকে বলা হয় বাইট সেল। তাহলে বাইট সেল এবং হেন্স বডি এই দুটো যদি পাওয়া যায়, তাহলে এটা নিয়ে হয় গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রেজ ডেফিসিয়েন্সি। ব্যাসোফিলিক স্ক্রিপ্টিং আমরা জানি লেট পয়জনিং পাওয়া যায়। এটা মেইনলি এখানে কি থাকে, অ্যাবনর্মাল রাইবোসোমাল আরএনএ। তাহলে এখানে পাইছিলাম স্মল রাউন্ড নিউক্লিয়ার রিমিনেন্স, এরপর পেলাম ডিনেচার্ড হিমোগ্লোবিন, আর এটা হচ্ছে অ্যাবনর্মাল রাইবোসোমাল আরএনএ। এই ধরনের গ্রানুলস গুলো যদি পাওয়া যায়, তাহলে এই তিন ধরনের তিনটা নাম আছে। এরপর হচ্ছে টিয়ার ড্রপ সেল। টিয়ার ড্রপ সেল আমরা কোথায় পাই? মাইলোফাইব্রোসিসে। তাহলে এটা খুবই ক্লাসিক একটা কাহিনী, এটা অনেক সময় পরীক্ষায় গুলো চলে যাওয়া থাকে। আর একটা হচ্ছে স্মাস সেল। কোন অ্যাবনর্মাল ডাব্লিউবিসি বা লিম্ফোসাইট এটা যদি ড্যামেজ হয়ে যায় বা হচ্ছে রাপচার হয়ে যায়, তখন যে অ্যাপিয়ারেন্স হয় সেটাকে বলা হয় স্মাস সেল। এর আরেকটা নাম আছে, যেটা হচ্ছে বাস্কেট সেল। আর এটা পাওয়া যায় কোথায়? ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, সিএলএল। তাহলে সবগুলাই ডেভিশনে আছে, কয়েকটা এখানে অ্যাড করা হয়েছে। আর স্মাস সেল এটা মনে হয় বইয়ে নাই, তবে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে সিএলএল আমরা কি পাবো? স্মাস সেল। তাহলে এখানে আসলে খুব বেশি বোঝার নাই, এটা একটু মুখস্থ করা লাগবে। এটা অনেক কঠিন হলেও পরীক্ষা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো সবগুলোই পড়তে হবে। এরপর আসি পসিবল ইন্ডিকেশনস অফ থ্রোম্বোফিলিয়া টেস্টিং। তাহলে আমরা কখন কখন থ্রোম্বোফিলিয়া টেস্টিং করবো? তাহলে এটার আগে পরীক্ষায় এমসিকিউ আসছে। একটা হচ্ছে ভেনাস থ্রোম্বোসিস লেস দেন 45 ইয়ার্স, মানে ইয়ং কোনো পেশেন্টে যদি ভেনাস থ্রোম্বোসিস থাকে। 2 নম্বর হচ্ছে যদি রিকারেন্ট থ্রোম্বোসিস হয়। থার্ড হচ্ছে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে। ফোর্থ হচ্ছে যদি আর্টেরিয়াল এবং ভেনাস থ্রোম্বোসিস দুইটাই থাকে কোনো পেশেন্টের। আর পরীক্ষা যেটা আসলে সেটা হচ্ছে হোয়াট আর দ্য আনইউজুয়াল সাইটস অফ ভেনাস থ্রোম্বোসিস। তাহলে আমরা নর্মালি ভেনাস থ্রোম্বোসিস কোথায় দেখি? একটা আমরা পাই আছে ডিপ ভেন থ্রোম্বোসিস, এটাই হিসেবে আমরা কমনলি পাই। আর আনকমন সাইট কি কি আছে? একটা হচ্ছে সেরেব্রাল ভেনাস থ্রোম্বোসিস, একটা হচ্ছে হেপাটিক ভেন থ্রোম্বোসিস বা বার্কটেল সিনড্রোম, আর একটা হচ্ছে পোর্টাল ভেন, মেসেঞ্জার ভেন বা স্প্লেনিক ভেন থ্রোম্বোসিস। তাহলে দুইটা পয়েন্ট হচ্ছে জিআইটি রিলেটেড, একটা হচ্ছে সিএনএস রিলেটেড। তাহলে এরকম আনইউজুয়াল সাইটে যদি কোনো থ্রোম্বোসিস পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের থ্রোম্বোপ্লিয়া স্ক্রিনিং টেস্ট করতে হবে। কি কি টেস্ট করা যায় এগুলো একটা বক্স আছে, পরীক্ষা আসে নাই যেহেতু সেটা বক্সটা আমরা তুলি না। তাহলে ক্লিনিক্যালি লাগবে, বক্সটা একটু দেখে নেবেন। তাহলে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যে কখন কখন আমরা থ্রোম্বোপ্লিয়া স্ক্রিনিং করবো। তাহলে আজকে আমরা যেগুলো টপিকস ডিসকাস করলাম এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই বক্সটা, যে কোনটা কোন পাথওয়ে কিভাবে অ্যাসেস করে। দেন হচ্ছে আরবিসি অ্যাপিয়ারেন্স অন পিডিএফ, কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্ট, আর হিমোস্ট্যাসিসের পাথওয়েটা। হিমোস্ট্যাসিসের পাথওয়েটা ইম্পর্টেন্ট কারণ এখানে যে পাথওয়ে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর যে বিভিন্ন স্টেজ, এই স্টেজটা বিভিন্ন ড্রাগ ইউজ করে থাকে। যেমন গ্লাইকোপ্রোটিন 2 এর বি এবং 3 এর এ, এর এগেনস্টে মনোক্লোনাল অ্যান্টিবডি আমরা ইউজ করি, যেমন এক্সিজিম্যাব, টাইডোফিবান। তারপর সেখানে আছে থ্রম্বিন, যে থ্রম্বিন ইনহিবিটর আছে ড্যাবিগেট্রা। এরপর আছে কক্সিসের পাথওয়ে, সাইক্লোসিস পাথওয়ে ইনহিবিটর আছে আমাদের অ্যাসপিরিন।
দেন হচ্ছে এডিপি ইনহিবিটর আছে, ক্লোপরিগ্রেল, তারপর হচ্ছে প্লাসিগ্রেল। এরকম প্রত্যেকটা পাথে বিভিন্ন স্টেজে যে ড্রাগ গুলো ইউজ করা হয়, এটা মনে হয় 3 নম্বর পার্টে একটা ফিগার আছে, ওইটা ডিসকাস করলে আরো একটু ক্লিয়ার হবে। এই পাথওয়েটা যদি পড়তে পারেন তাহলে ভালো, না পড়তে পারলে সমস্যা নেই। যে পয়েন্ট গুলো মার্ক করা আছে, এই পয়েন্ট গুলো পড়লেই ফলটা কাভার হয়ে যাবে। ইনশাল্লাহ তেমন কিছু নেই। এই বক্সটা একটু দেখবেন, এই ক্যারেট, ক্যারেট বাড়লে হচ্ছে রাইট শিফট, আর কমলে হচ্ছে লেফট শিফট। এটা পরীক্ষা এমসিকিউ আসে। আর এই 3টা পয়েন্ট, ড্যাপসন, মিথিওগ্লোবিন এবং ফিটাল হিমোগ্লোবিন, এগুলো কি করে হিমোগ্লোবিন রেজিস্ট্যান্ট কার্বোহাইড্রেট লেফট শিফট করে, এবং এগুলোর ক্ষেত্রে অক্সিজেন অ্যাফিনিটি বেশি না, অক্সিজেন ডেলিভারিটা কম হয়, ফলে টিস্যুতে কি হবে, অক্সিজেনটা কম পাবে। ঠিক আছে, এগুলো পড়লে হবে ইনশাল্লাহ।